গল্পের শুরুতে আমরা লিনিয়াং নামে একটি ছেলেকে দেখতে পাই, যে হলো আমাদের এই গল্পের মেন লিড। ও বেশ হ্যান্ডসাম আর মাফিয়া টাইপের একটা ছেলে ছিল, যার কারণে স্কুলের সব স্টুডেন্টরাই ওকে বেশ ভয় পেত, ওর সামনে কিছু বলার সাহস পেত না। এরপর আমাদের আরো দুজন ক্যারেক্টারকে দেখানো হয়, যারাও এই স্কুলে ফেমাস ছিল। একজনের নাম ছিল সিদ্ধ সিং, যে ছিল বিখ্যাত একজন সিঙ্গার, আর অন্যজনের নাম গোনাংচি। ও দেখতে বেশ সুন্দর ছিল আর পড়াশোনাতেও বেশ ভালো ছিল। যাই হোক, এক সময় তো লিনিয়াং, সিদ্ধ সিং আর গুণাংশী ওরা তিনজনে অনেক ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু লিনিয়াং এখন ওদের দুজনকে একেবারেই সহ্য করতে পারে না। বলতে গেলে ওরা একে অপরের শত্রু হয়ে গেছে। এরপর আমাদেরকে দেখানো হয় একটি মেয়েকে, ওর নাম জা ফাংফাং, যে হলো আমাদের এই গল্পের ফিমেল লিড। ও অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ওর পরিবার ছিল মধ্যবিত্ত, যার কারণে ওকে অনেক পরিশ্রম করে পড়াশোনা করে এরকম একটি ভালো ভার্সিটিতে ভর্তি হতে হয়েছে। এখানে ওর সাথে একটি মেয়ের পরিচয় হয়, যার নাম হলো সেন সিং সিং। স্কুলের প্রথম দিন থেকে ওরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। যাই হোক, এরপর একদিন সেন সিং পানিতে পড়ে যাচ্ছিল, তখন লিনিয়াং এসে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু পাশে থাকা দুটো মেয়ে লিনিয়াং এর নামে অনেক আজে বাজে কথা বলতে থাকে, কারণ লিনিয়াং ছিল অনেক রুড স্বভাবের একটি ছেলে। ওরা বলে চেনসিংকে ইচ্ছে করে পানিতে ফেলে দিয়েছে। তখন সেখানে আমাদের নায়িকা ফাং ফাংও ছিল। ও ওদের কথায় একটু রেগে যায় আর বলে, তোমরা মিথ্যে বলছো, লিনিয়াং চেনসিংকে বাঁচিয়েছে, ফেলে দেয়নি। এটা শুনে ওই মেয়েগুলো হাসতে থাকে আর এটা বলে, তুই হঠাৎ লিনিয়াং এর হয়ে কেন কথা বলছিস? তুই কি লিনিয়াংকে ভালোবেসে ফেলেছিস নাকি? ফাং ফাং কিছু বলতে যাবে, তখন সেখানে লিনিয়াং চলে আসে আর মেয়েদেরকে বলে, তোমরা যেন কি বলছিলে? মেয়ে দুটো অনেক ভয় পেয়ে যায় আর বলে, কিছু না। এটা বলে তো ওরা চলে যায়। লিনিয়াং যাবার সময় ফাং ফাংকে বলে যায়, এরপর থেকে তুমি আমার কোনো বিষয়ে নাক গলাবে না। এরপর দেখা যায় লিনিয়াং বারান্দা দিয়ে যাচ্ছিল আর তার পাশ দিয়ে একটা ছেলেও যাচ্ছিল। ওই ছেলেটা লিনিয়াং এর মতো সেম সোয়েটার পরেছিল। এটা দেখে লিনিয়াং ছেলেটির আশেপাশে ঘুরতে থাকে, যার কারণে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর সোয়েটারটা খুলে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর লিনিয়াং জানতে পারে সিদ্ধ সিং একটি গান রিলিজ করতে যাচ্ছে। গানের সবকিছু রেডি, জাস্ট রিলিজ হওয়া বাকি। কিন্তু লিনিয়াং ও চাচ্ছিল না এই গানটা রিলিজ হোক, এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এরপর লিনিয়াং চেনসিংকে ধরার জন্য লোক পাঠিয়ে দেয়, কারণ ও জানতো চেনসিং সিদ্ধ সিং এর কাছের একজন। ওর লোকেরা যখন চেনসিংকে ধরতে আসে, তখন ওরা চেনসিং এর সাথে ফাফাংকে দেখতে পায়, যার কারণে বাধ্য হয়ে ওরা ফাফাংকেও ধরে নিয়ে আসে। ওদেরকে ধরে তো পার্কে নিয়ে আসে। একটু পর সেখানে লিনিয়াং চলে আসে আর এসে ও ফাফাংকে দেখতে পায়। লিনিয়াং বলে, ও এখানে কি করছে? ওর একজন কর্মী বলে, বস, একটার সাথে আরেকটা ধরে নিয়ে এসেছি। তখন লিনিয়াং অনেক রেগে যায়, এখানে কি আমি অফার খুলে বসেছি, একটার সাথে আরেকটা ফ্রি? যাই হোক, এরপর যেন আর কোনো ভুল না হয়, ওদের উপর নজর রাখতে বলে লিনিয়াং সিদ্ধ সিংকে ফোন করে আসতে বলে। সিদ্ধ সিং এর সাথে গুণাংশীও চলে আসে। এখানে লিনিয়াং সিদ্ধ সিংকে গানটা রিলিজ করতে নিষেধ করে দেয়। তখন গুণাংশী বলে, তুই আর কতদিন ওই বিষয়টার জন্য আমাদের সাথে এরকম বিহেভ করবি? লিনিয়াং এখানে আরো অনেক রেগে যায় আর সিদ্ধ সিংকে বলে, তুই ওর জন্য গান গাওয়ার ডিজার্ভ করিস না, ও তোর জন্য মারা গিয়েছে। না আমি এই দিনটা কখনো ভুলতে পারবো, না তোকে কখনো ভুলতে দিব। এদিকে ফাফাং আর চেনসিং সিং ওরা দুজনে ওই দুই ছেলেকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। সেখানে থাকা মোটা ছেলেটি লিনিয়াং এর কাছে এসে বলে, ওরা আমাদের বোকা বানিয়ে চলে গিয়েছে। এটা শোনার পর সিদ্ধ সিং ওদেরকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তখন লিনিয়াং বলে, নেক্সট টাইম যদি তুই ওই গানটা আবার রিলিজ করতে চাস, তাহলে আজ তোর সাথে যা হয়েছে তা আবার হবে। এদিকে ওরা দুজনে লুকাতে লুকাতে একটা টানেলের ভিতরে চলে আসে। টানেলের ভেতরটা অনেক অন্ধকার থাকার কারণে ওরা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। এখানে দেখা যায় চেনসিং সিং মাথায় আঘাত পেয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। একটু পর সেখানে সিদ্ধফিং চলে আসে আর চেনসিং সিং কে খুঁজে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। ও জানতো না যে চেনসিং সিং এর সাথে ফাফাংও ছিল। একটু পর সেখানে লিনিয়াংও চলে আসে সিদ্ধু সিং এর সাথে। শুধুমাত্র চ্যানসিংকে দেখে ও বুঝতে পারে ফাফাং এখনো ট্যানেলের ভেতরেই রয়ে গেছে, তাই ও ট্যানেলের ভেতরে চলে আসে। দেখা যায় ফাংফাং পায়ে ব্যথা পেয়েছিল, তাই ও নড়তে পারছিল না আর অনেক বেশি ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর দেখা যায় লিনিয়াং ওকে বাহিরে নিয়ে আসে আর ওর বাইকে করে ফাংফাং এর বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। এদিকে দেখা যায় ফাংফাং এর ফ্যামিলির অবস্থা দিন দিন আরো অনেক বেশি খারাপ হচ্ছে, কারণ ওর বাবা অসুস্থ হওয়ার কারণে কাজে যেতে পারছিল না, যার জন্য ফাংফাংকে পড়াশোনার পাশাপাশি একটি কাজের ব্যবস্থা করতে হয়। একদিন কাজ শেষ করে ফাংফাং বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় কিছু বখাটে ছেলে ওকে বিরক্ত করছিল। তখন সেখানে লিনিয়াং
চলে আসে আর সেই সমস্ত ছেলেদেরকে ভালোই ভালোই চলে যেতে বলে। কিন্তু ছেলেগুলো লিনিয়াংকে ভয় না পেয়ে বরং আরো অনেক বেশি বিরক্ত করতে শুরু করে দেয়। লিনিয়াং যখন ওর নিজের নাম বলে তখন ছেলেগুলো অনেক বেশি ভয় পেয়ে লিনিয়াংকে সরি বলে সেখান থেকে চলে যায়। লিনিয়াং ফাংফাংকে বলে, তুমি এখানে কি করছো? ফাংফাং বলে, আসলে আমি এই ক্লাবে একটা পার্ট টাইম জব নিয়েছি। লিনিয়াং তখন বলে, এই সরকারি ক্লাবে? তারপর বলে, এই জায়গাটা বেশি একটা ভালো না, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ফাংফাং চলে যাবে তখন লিনিয়াং এর মনে পড়ে ওর একা যাওয়া ঠিক হবে না, তাই ও ফাংফাংকে পেছন ডেকে বলে, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। ফাংফাং যেহেতু একটু ভয়ে ছিল তাই ও কিছু না বলে লিনিয়াং এর সঙ্গে ওর বাসায় চলে আসে। ওর বাসার সামনে যখন লিনিয়াং ফাংফাংকে রেখে চলে আসবে তখন ফাংফাং এর বাবা দরজা খুলে লিনিয়াংকে দেখতে পায় আর মনে করে এটা হয়তো তার মেয়ের বয়ফ্রেন্ড। কিন্তু ফাংফাং বলে, বাবা, ও আমার স্কুল ফ্রেন্ড। এটা শোনার পর লিনিয়াংকে ওর বাবা ভেতরে ডেকে নেয়। ফাংফাং এর ফ্যামিলি থেকে লিনিয়াংকে ডিনারের জন্য বলা হয়। লিনিয়াং ওদের সাথে ডিনার করতে বসে। ফাংফাং এর ফ্যামিলি তার সাধ্য অনুযায়ী লিনিয়াং এর জন্য ডিনারের ব্যবস্থা করে। এখানে সবাই অনেক বেশি হ্যাপি ছিল আর সবার মধ্যে অনেক ভালো একটা বন্ডিং ছিল, যেটা দেখে লিনিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, যার কারণে ও খাওয়া বন্ধ রেখে একটু চুপ ছিল। তখন ফাংফাং এর মা বলে, বাবা, তোমার কি এইসব খাবার পছন্দ হয় নাই? তোমার মা তোমার জন্য কিরকম খাবার রান্না করে তুমি আমাকে বলো, নেক্সট টাইম আমি তোমার জন্য সেরকম খাবার রান্না করব। এই কথা শোনার পর লিনিয়াং বলে, আসলে আমার মা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, আমাকে দেওয়ার মতো সময় তাদের কাছে নেই। এই কথা শুনে ফাংফাং আর ওর বাবা মা সবাই একটু চুপ হয়ে যায়। তারপর ওরা অনেক মজা করে ডিনারটা এনজয় করে। ফাংফাং এর বাবা বলে, জানো তো, আমার মেয়েটা না অনেক বেশি শান্ত স্বভাবের, যার কারণে ওর তেমন কোনো ফ্রেন্ড নেই। তবে এখন আমার ভাবতে ভালো লাগছে যে তোমার মতো অনেক কেয়ারিং একটা ফ্রেন্ড হয়েছে ওর। পরের দিন দেখা যায় ফাংফাং লিনিয়াংকে ওর সোয়েটার দিচ্ছিল, কারণ আগের দিন রাতে লিনিয়াং ওর সোয়েটারটা ফাংফাং এর বাসায় ফেলে রেখে এসেছিল। এই দৃশ্য সেন্সিং দেখে ফেলে আর ওর কাছে এসে বলে, তুই কি ওকে ভালোবাসতে শুরু করেছিস? ফাংফাং বলে, না তো, আমি কেন তা করতে যাব? আসলে গতকালও আমাকে অনেক হেল্প করেছিল আর তার জন্য আমার বাবা ওকে ডিনারে ইনভাইট করেছিল, জাস্ট এটুকুই। এরপর দেখা যায় কোম্পানির কেউ একজন সিদ্ধুফিং এর সেই গানটি রিলিজ করে দেয়, যেটা সিদ্ধুফিং জানতো না। আর রাতারাতি গানটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এতে লিনিয়াং অনেক রেগে সিদ্ধুফিং এর কাছে চলে আসে আর ওদের মধ্যে আবারও ঝামেলা লেগে যায়। পর দেখা যায় লিনিয়াং এর মনটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে ও বারে এসে অনেক ড্রিঙ্ক করছিল আর সেই বারেই ফাং জব করছিল। ফাং ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লিনিয়াং এর তো কোনো সেন্স ছিল না, যার কারণে ও ওখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে লিনিয়াং ঘুম থেকে জেগে উঠে বলে, আমি এখানে কি করে এলাম? তারপর ওর টেবিলে একটা সুপের বাটি আর তার পাশে একটা চিরকুট দেখতে পায়, যেটা দেখে ও বুঝতে পারে ফাং ওকে এখানে নিয়ে এসেছে। আর ওর গায়ে একটি সোয়েটারও ছিল, যেটা ছিল ফাংয়ের। এর পরের দিন স্কুলে এসে লিনিয়াং ফাংকে ওর সোয়েটারটা ফেরত দেয়। ওখানে তো সেন্সিং ছিল। ও বলে, ব্যাপারটা কি? যখনই দেখি তখনই বুঝতে পারি তোরা একে অপরের সাথে সোয়েটার চেঞ্জ করছিস, কেন বলতো? এইখানে ফাং কোনো রকমের চেনসিংকে সেখান থেকে সরিয়ে দেয়। পরের সিনে দেখা যায় লিনিয়াং এর সাথে সিদ্ধুফিং এর খুব মারামারি হচ্ছে, কারণ ওই গানটা রিলিজ হয়েছে এই জন্য। এখানে ফাং ওদেরকে বাধা দিতে আসবে, দেখতে পায় লিনিয়াং পড়ে যাবে, ও লিনিয়াংকে ধরে ফেলে আর দুজনে একসাথে পড়ে যায়। এর পরের সিনে দেখা যায় দুজনে হসপিটালে অ্যাডমিট। এদিকে দেখা যায় চেন সিং সিদ্ধু সিংকে জিজ্ঞেস করে, আচ্ছা, লিনিয়াং তো তোমাদের একসময় অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাহলে কি এমন হলো যে এখন ও তোমাদেরকে একেবারেই সহ্য করতে পারে না? তখন সিদ্ধু সিং বলতে শুরু করে। ও বলে, আমাদের তিনজনের মধ্যে আরো একটি মেয়ে ফ্রেন্ড ছিল, ওর নাম সিনই। একদিন বিকেলে আমি আর লিনিয়াং দুজনে মিলে একটা ফাইট প্রতিযোগিতা করি, যে জিতে যাবে সে সিনইকে লং ড্রাইভে নিয়ে যাবে। আর এই ফাইটিং প্রতিযোগিতায় আমি জিতে যাই, যার কারণে সিনইকে নিয়ে আমি লং ড্রাইভে বেরিয়ে পড়ি। তখন আমার গাড়ির স্পিড অনেক বেশি ছিল আর আমরা দুজনে অনেক বেশি এনজয় করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ির ব্রেকটা ফেল হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আটকাতে পারিনি, আমাদের গাড়িটা পানিতে পড়ে যায়। আমি অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে উপরে উঠতে পারলেও সিনই সেটা করতে পারিনি, ও গাড়ির ভেতরে রয়ে গিয়েছিল, যার কারণে ওখানেই ও মারা যায়। আর তারপর থেকে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। ওয়েট, তোমরা কিন্তু এখনো অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমি গল্প শুরু করি। লিনিয়াং আমাকে তারপর থেকে একটাই কথা বলে, আমি যদি ওই দিন হাই স্পিডে গাড়ি না চালাতাম তাহলে ব্রেক ফেল হয়ে গেলেও হয়তো আমরা গাড়িটা কন্ট্রোল করতে পারতাম। আর সিনইয়ের মৃত্যুর জন্য ও আমাকেই দায়ী
দায়ী করে। হয়তো শিনোয় আমাদের মধ্যে আজও বেঁচে থাকতো। হসপিটালের বেডে লিনিয়াং ফাংকে দেখছিল আর মনে মনে এটা ভাবছিল যে ফাংয়ের এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। ও ফাংকে বলে, তোমাকে কে বলেছিল আমাকে বাঁচাতে? ফাং বলে, আসলে আমি এত কিছু চিন্তা করি নাই, আমার মাথায় যেটা এসেছে আমি সেটাই করেছি। আর তুমি টেনশন নিও, আমার এই অবস্থার জন্য আমি তোমাকে কখনোই দোষী মনে করব না। ওদের দুজনের এই সমস্ত কথার মধ্য দিয়েই দুজন দুজনের ধীরে ধীরে প্রেমে পড়ে যাচ্ছিল। কিন্তু লিনিয়াং মনে মনে বলে, আমি একজন গ্যাংস্টার, আমার জন্য ফাংয়ের হয়তো আরো অনেক বেশি বিপদ হতে পারে, তাই আমার উচিত ফাংকে আমার থেকে দূরে রাখা। ও ফাংকে বলে, এরপর থেকে তুমি আমার আর কোনো প্রবলেমে এগিয়ে আসবে না, তুমি তোমার মতো থাকবে আর আমাকে আমার মতো থাকতে দিবে। ওর এই সমস্ত কথা শুনে ফাং মনে মনে অনেক বেশি রেগে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন কলেজ থেকে ফেরার সময় ফাং কাঁধে ব্যাগ নিবে, তখন ও বুঝতে পারে ওর কাঁধের ব্যথা এখনো রয়ে গেছে। তারপরে ও ব্যাগটি কাঁধে নিয়ে বেরোবে, ঠিক তখনই সেখানে লিনিয়াং চলে আসে আর ওকে বলে, তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও, কারণ তোমার কাঁধের ব্যথা এখনো ঠিক হয়নি। ফাং বলে, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার কাঁধে এখনো ব্যথা আছে? আর তুমিই তো বলেছো তোমার আশেপাশে না থাকতে, তাহলে তুমি কেন আমার কাছে এসেছো? আর আমি আমার এই অবস্থার জন্য কখনোই তোমাকে দায়ী করিনি যে আমার দায় তোমাকে নিতে হবে। ওর এই সমস্ত কথা শুনে লিনিয়াং অনেক রেগে ব্যাগটা মাটিতে ফেলে দেয়। এর পরের সিনে দেখা যায় লিনিয়াং এর মনটা অনেক বেশি খারাপ, কারণ ওই গানটা নিয়ে কেন ও এটা রিলিজ করেছে। ও আবারও চিন্তা করে সেদোফিং এর সঙ্গে ও ঝামেলা করবে। এই কথা জানতে পেরে ফাং ওর কাছে চলে আসে আর বলে, তুমি আবার কেন ওর সাথে ঝামেলা করতে চাচ্ছ? এসব করে কি কোনো লাভ আছে? কিন্তু লিনিয়াং ওর কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সিদ্দুফিং এর ফ্যাংরা জানতে পারে লিনিয়াং সিদ্দুফিং এর সাথে ঝামেলা করার জন্য এখানে চলে এসেছে, যার কারণে সবাই মিলে লিনিয়াং এর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে সিদ্দুফিং চলে আসে আর লিনিয়াংকে বাঁচিয়ে নেয়। লিনিয়াং এবার বুঝতে পারে ও যা করেছে ভুল করেছে, আর এরপর ওরা অনেক ভালো ফ্রেন্ডও হয়ে যায়। এরপর লিনিয়াং ওর গ্যাংদেরকে বলে, আমি এখন থেকে আর গ্যাংস্টার হব না, আমি এখন একটা স্বাভাবিক জীবন যাপন করব। তারপর ও সেদোফিং এর কাছে চলে আসে আর বলে, আমি তো গ্যাংস্টার থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এখন আমাকে ভালো একজন স্টুডেন্ট হতে হবে। তাই ও প্রথমবারের মতো লাইব্রেরিতে চলে আসে আর ফাং এর পাশের সিটে বসতে চায়। ফাং তখন বলে, এটা চেনসিং এর সিট, তুমি এখানে বসতে পারো না। তখন লিনিয়াং পাশে থাকা একটা ছেলেকে ভয় দেখিয়ে সেখান থেকে উঠে দেয় আর নিজে বসে পড়ে। এটা দেখে ফাং অনেক রেগে সেখান থেকে চলে যাবে, কিন্তু লিনিয়াং তখন ওর কাছে ক্ষমা চায়, যেটা শুনে ফাং সেখানে কাঁদতে শুরু করে। লিনিয়াং তো ওর কাছে এসে ওর চোখ মুছে দেয় আর বলে, আমি এখন থেকে পড়াশোনা করতে চাই, ভালো স্টুডেন্ট হতে চাই, আর কিছুদিন পর এক্সাম, তুমি কি আমাকে পড়াশোনায় হেল্প করবে? যাই হোক, এখানে তো ওরা দুজনে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় আর ফাং লিনিয়াংকে সবসময় পড়াশোনায় হেল্প করতে থাকে। এরপর এক্সাম আর তারপর রেজাল্ট, যেখানে লিনিয়াং এর নাম ছিল সবার উপরে। ফাং এখানে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু অন্য সব স্টুডেন্টরা একটু অবাকই হয়ে যায়। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফাং যখন লিনিয়াংকে পড়া বোঝাচ্ছিল, তখন ফাং একটা ইংলিশ বই পড়ছিল। লিনিয়াং ওকে বলে, তুমি কি বই পড়ছো? ফাং বলে, তুমি যদি অনেক ভালো রেজাল্ট করতে পারো তবেই তোমাকে বলবো। যাই হোক, রেজাল্টের পরে ফাং তো লাইব্রেরিতে চলে আসে। সেখানে লিনিয়াংও ছিল, কিন্তু কিছু মেয়েরা এটা বলা বলি করছিল যে দিন দিন লিনিয়াং অনেক বেশি সুন্দর আর স্মার্ট হয়ে যাচ্ছে, ওর গার্লফ্রেন্ড একমাত্র বড়লোকের মেয়েরাই হতে পারবে, এদের মতো মিডল ক্লাস মেয়েদের তো কোনো চান্সই নেই। এই সমস্ত কথা শুনে ফাং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর ও ওর রুমে চলে আসে। এখানে চেন সিং বলে, নিজেকে কখনোই ছোট মনে করতে নেই, আর ও অনেক মোটিভেট টাইপ কথা বলতে থাকে, যার কারণে ফাং মোটিভেট হয়ে পরের দিন লাইব্রেরিতে সেই বইটি নিতে যায়। সে অনেক খোঁজাখুঁজি করার পরেও লাইব্রেরিতে সেই বইটি খুঁজে পায় না। একটু পর ও জানতে পারে গতকাল কেউ একজন সেই বইটি নিয়ে গেছে, যার কারণে ও মন খারাপ করে বাইরে চলে আসবে। তখন ওর সাথে লিনিয়াং এর সেই বলদ দুই বন্ধু, যাদের সাথে ওর দেখা হয়ে যায়। মোটা ছেলেটা বলে, তুমি কি আমাদের বসকে খুঁজে বেড়াচ্ছ? পাশে আরেকটা ছেলে, ও বলে, যেদিন থেকে আমাদের বস চেঞ্জ হয়ে গেছে সেদিন থেকে প্রতিদিন কোনো না কোনো মেয়ে তাকে প্রপোজ করেই যাচ্ছে, তাই আমার বসের মন পাওয়া এত সহজ না, তাকে যে কেউ পাবে না। এই সমস্ত কথা শুনে ফাংয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সেখান থেকে চলে যাবে। তখন সেখানে লিনিয়াং চলে আসে আর ওর হাত ধরে বলে, কি হয়েছে তোমার? কিছু হয়েছে? কিন্তু ফাং কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। লিনিয়াং তখন বুঝতে পারে এই দুই গাধাই কিছু একটা বলেছে, তাই ওদেরকে বকাঝকা করে সেখান থেকে চলে আসে ফাংকে খুঁজতে। দেখা যায় ফাং কোনো একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল। লিনিয়াং ওর কাছে আসতে চাইলে ও বলে, তুমি আমার কাছে একদম এসো না। লিনিয়াং বলে, কেন? ও বলে, কারণ তোমার আর আমার লাইফস্টাইল একদম আলাদা। লিনিয়াং বলে, তাতে তো আমার কোনো প্রবলেম নাই। এটা বলে ও ওকে কাছে টেনে নেয় আর বলে, আজ থেকে তোমাকে আর কেউই বিরক্ত করবে না।
ওদের কথা বলতে বলতে একটা সময় ফাং দেখে লিনিয়াং এর কাছে সেই বইটি যেটা ও খুঁজছিল। ও বলে, তুমি এটা কোথায় পেলে? লিনিয়াং বলে, সেদিন তুমি বইটি পড়ছিলে কিন্তু আমার নাম বলনি। আমি দেখেছিলাম কয়েকটা লাইন যেটা দিয়ে আমি গুগলে সার্চ দিয়েছিলাম আর তারপর আমি বইটার নাম খুঁজে পেয়েছি। দুজন দুজনকে পছন্দ করে কিন্তু বলতে পারছিল না। এরপর একদিন ওরা মুভি দেখে বাড়ি ফিরছিল। লিনিয়াং এখানে ওর মনের কথাগুলো বলতে চাচ্ছিল কিন্তু পারেনি। এরপর স্কুলে জানাজানি হয়ে যায় ওরা দুজন একে অপরকে ডেট করছে। ফাংকে স্কুলে ঢুকতে দেখে দুটো মেয়ে ওকে বলে, শুনলাম তুই নাকি লিনিয়াং এর সাথে ডেট করছিস। শোন, তুই এটা ভুলে যাস না যে তুই শুধুমাত্র তোর স্কলারশিপের জন্য এই স্কুলে ভর্তি হতে পেরেছিস, আর লিনিয়াং এর মতো বড়লোক ছেলেদের সাথে ডেট করার জন্য তোকে কলেজে ভর্তি করানো হয় নাই। যাই হোক, লিনিয়াং এর মতো ছেলে তোর সাথে ডেট কখনোই করতে পারে না। যদিও সেটা করে থাকে তবে এটা মাথায় রাখিস যে ও শুধুমাত্র তোর সাথে টাইম পাস করছে। আড়াল থেকে লিনিয়াং এই সবকিছু শুনছিল। এরপর ও সে মেয়েদের কাছে চলে আসে আর ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার কারণে মেয়েরা অনেক বেশি রেগে যায়। লিনিয়াং তো কিছুই বলে না, কিন্তু ফাং লিনিয়াং এর হয়ে ওদের কাছে সরি বলে, কিন্তু ওরা তারপরও ফাংকে কন্টিনিউ বিরক্ত করতে থাকে, যার কারণে লিনিয়াং ওর আগের রূপে ফিরে আসে আর ওই মেয়েদেরকে অনেক বেশি রাগারাগি করে, যার কারণে মেয়েরা অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ফাং আর লিনিয়াং বসেছিল। এখানে লিনিয়াং ফাংকে সরাসরি প্রপোজ করে বসে, কিন্তু ফাং বুঝতে পারছিল না ও কি করবে। ও চুপ ছিল। লিনিয়াং বলে, তুমি কি খুব ভয় পাচ্ছ আর অনেক নার্ভাস? দেখো, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে বলছি। আমি শুধুমাত্র তোমার জন্য আগের রূপ থেকে এই অবস্থায় ফিরে এসেছি। তোমার জন্য নিজেকে চেঞ্জ করেছি, কারণ আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই সব কিছু শুনে ফাং তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ ও তো অনেক আগে থেকে লিনিয়াংকে পছন্দ করত। যাই হোক, সব কথা শোনার পর তো ও রাজি হয়ে যায় আর এখানেই ওরা দুজন দুজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। ওরা ডেট করতে থাকে। লিনিয়াং সবসময় ফাংয়ের পাশে থাকার চেষ্টা করছিল, ওর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছিল। একদিন সেই বারে লিনিয়াং এসে বলে, আজ থেকে তোমাকে আর এখানে কাজ করতে হবে না, কারণ আমি এই বারটা কিনে নিয়েছি। এটা শুনে ফাং তো অনেক রেগে যায় আর বলে, তুমি এখান থেকে যাবে? তখন লিনিয়াং বলে, এত রেগে কেন যাচ্ছ? আমি তো জাস্ট তোমার সাথে মজা করছিলাম। ঠিক আছে, তবে আমি এখান থেকে যাব না, আমি তোমার সাথে এখানে কাজ করব। এদিকে ক্লাবের বাইরে ওর দুই গাধা বন্ধু ক্লাবের মালিকের সাথে ক্লাবটি কেনার ব্যাপারে কথা বলছিল। ফাং তখন ওদেরকে ইশারা করে বলে, এই ক্লাবটা আর কিনতে হবে না, এটা ক্যান্সেল করে দাও। কিন্তু ওরা ভুল বুঝে ক্লাবের মালিককে বলে, তুই যদি এই ক্লাবটা আমাদের কাছে বিক্রি না করিস তবে আমাদের বস তোকে মেরে দিবে। যাই হোক, লিনিয়াং আর ফাং তো দুজনে বেশ হ্যাপি ছিল, কিন্তু ওর দুই বন্ধুর কাণ্ড যখন লিনিয়াং জানতে পারবে তখন কি হবে?